আজ রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী যুবরাজকে বলছে ফটিকের মুখ থেকে যে করেই হোক কথা বের করতে হবে। অন্যদিকে প্রসাদের মা বলছে তুই যে কী কাজ করলি, এত বড় ভুল তোর দ্বারা কি করে সম্ভব হলো সেটাই বুঝতে পারছি না। ফটিক যদি অন্যদিকে মুখ খোলে তাহলে কি সর্বনাশ হবে। ওই গুপ্তচরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, কাল তো ও সবাইকে বলে দেবে। ও আজ বোবা বলে ভবানী ওকে দয়া দেখালো, কিন্তু কালকে তো সেই দয়া করবে না, ওকে সবাইকে চিহ্নিত করবে, আর তখন তোর নাম উঠে আসবে। তখন প্রসাদের বাবা বলে তোমাকে যে কাজই দিই সে কাজেই তুমি সফলতা জয় করতে পারো না, তোমার এত অহংকার কিসের। আমি যে কথাটা বলছি সেই কথাটা শোনো, যে করেই হোক ফটিক গুপ্তচরকে আজকেই হত্যা করতে হবে, না হলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। রঘু রাজা যদি জানতে পারে এই সবের পেছনে তুমি আছো, তুমি যুবরাজাকে খুন করার জন্য লোক লাগিয়েছ, তাহলে অনেক বড় সর্বনাশ হবে। তখন প্রসাদ তার বাবাকে বলে ওঠে যে কি করে আমি ফটিককে মারবো বলুন দেখিনি বাবা মশাই। তার বাবা মশাই বলে এসব আমার উপর ছেড়ে দাও। অন্যদিকে দেখা যায় ছোট যুবরাজের বাবা কারাগারে ফটিকের কাছে যায় এবং দ্বাররক্ষীকে বলে বন্দিকে জল দাওনি তো, বন্দিকে কখনোই জল দেবে না, আমার বন্দির সাথে অনেক কথা আছে, তুমি দরজাটা খুলে দাও। এই কথা শুনে আর রক্ষী দরজা খোলার জন্য ইতস্তত হয়, আর সেই মুহূর্তে অন্য দিক থেকে ছোট যুবরাজের বাবা তাকে হত্যা করে ফেলে। এমন অস্ত্র দিয়ে হত্যা করে যাতে দেখা যায় কোনো পশু তাকে আক্রমণ করেছে, এবং দরজা খুলে ফটিককে বের করে নিয়ে এসে বলে যে ফটিক তুমি অনেক উপকার করেছো আমাদের হয়ে, কিন্তু তুমি কখনোই মুখ খুলো না যুবরাজের কাছে, তুমি পালিয়ে যাও। এ কথা শুনে অন্য দিক থেকে ভবানী চিন্তায় আছে যে ওই বোবা মানুষটা যতই আমাদেরকে হত্যা করার চেষ্টা করুক, সে তো একজন মানুষ, আজকে তাকে খেতে দেওয়া হবে না, জল দেওয়া হবে না, তার কীরকম অবস্থা আমি একবার দেখে আসি। যুবরাজ তো ঘুমোচ্ছে, যুবরাজকে তো নিয়ে যাওয়াটা সম্ভব নয়, এখন ডাকলে উনি হয়তো বিরক্ত হবে, আমি একলাই গিয়ে তাকে দেখে আসি, তাকে একটু জল দিয়ে আসি। এতটা অবিচার আমি ওনার সাথে করতে পারি না, উনি আমার সাথে অবিচার করুক, কিন্তু আমি ওনার সাথে এতটাও অবিচার করব না। এই কথা ভেবে যুবরানী যুবরাজকে না তুলেই ঘুমন্ত অবস্থায় তিনি একলা একলা সেই কারাগারের বন্দির কাছে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে যে সেই ফটিক কী করছে, জল ছাড়া সে কতটা কষ্টে আছে, তাকে জল নিয়ে গিয়ে আমি দেবো। এ কথা ভেবেই যুবরানী আলো নিয়ে কারাগারে ঢোকে এবং সেখানে দেখে যে দ্বাররক্ষী এমনভাবে আহত অবস্থায় পড়ে আছে। আর এই দৃশ্য দেখে ভবানী বলে যে এটা কি করে সম্ভব। তাড়াতাড়ি যুবরাজের কাছে যায় এবং যুবরাজকে তুলে এই খবর দেয় যে ফটিক চলে গেছে এবং দ্বাররক্ষীকে সেখানে হত্যা করে ফেলে রেখে দিয়ে গেছে। অন্যদিকে ভবানী চিন্তা করে সে পালিয়ে কোথায় গেল এই বনে বাদারের ভেতর দিয়ে। অন্যদিকে দেখা যায় ফটিক হন্ততন্ত হয়ে বনের ভেতর দিয়ে ছুটছে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রসাদ অন্যদিকে বসে আছে একটা অস্ত্র নিয়ে, যে ফটিককে হত্যা করব বলে। আর সেই হাতের অস্ত্র দেখে ফটিক ভয়ে আর্তনাদ করে ওঠে, কিন্তু সে তো মুখে বোবা, তার কথা তো কেউই শুনতে পাবে না। সেই সুযোগ নিয়ে প্রসাদ তার অস্ত্রর সাহায্যে ফটিকের গলায় এমনভাবে আঘাত করে যে ফটিক সেইখানি মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করে। অন্যদিকে যুবরাজ সত্য এবং দয়ারাম পাইকদেরকে নিয়ে ফটিককে চারিদিকে বনে জঙ্গলে খুঁজতে থাকে। বনে জঙ্গলে খুঁজতে খুঁজতে একটা পাইক সর্দারের পায়ে ফটিকের মৃতদেহটা লাগে এবং সে তখনই দয়ারাম এবং যুবরাজকে ডেকে পাঠায়। যুবরাজ তার গলার আঁচড়টা দেখে এবং দয়ারাম বলে এখানে কি কখনো বাঘের আক্রমণ হয়েছে? ফটিকের গলার চিহ্ন দেখে মনে হচ্ছে কোনো বাঘ যেন তার গলায় থাবা দিয়েছে, এমনভাবে আঁচড় মেরেছে যে তার মৃত্যু হয়েছে। জয়রাম বলে পাপীদের এরকমই হওয়া উচিত, আপনাকে যুবরাজ মারতে গিয়েছিল না, তার জন্য এই ফল। যুবরাজ বলে শেষ পর্যন্ত ছেলে বাঘের হাতেই ওর মৃত্যু হয়। এই কথা যুবরানীকে এসে বলা মাত্রই যুবরানী ভাবে যে এটা কখনোই সম্ভব নয়, এখানে বাঘ কী করে আসবে, এ তো মল্লপুর গ্রাম, এই মল্লপুর গ্রামে আগে কোনো দিনও বাঘের আক্রমণ হয়েছে সে কথা আপনি কি শুনেছেন? তখন দয়ারাম বলে না, আমি এরকম কথা কোনো দিনও শুনিনি।
তখন যুবরাজ অন্য দিক থেকে এসে বলে, তাহলে তুমি কি ভাবছো? তখন যুবরানী বলে, এটা হত্যা। যদি বাঘই তাকে মারে তাহলে তার শিকারটাকে সে ফেলে রেখে দিয়ে যাবে কেন? বাঘ তার খিদে মেটানোর জন্য তার শিকারকে তো সঙ্গে করে নিয়ে যাবে। এটা কখনোই সম্ভব নয়। এর পেছনে অনেক বড় খেলা চলছে। আপনাকে যে হত্যা করার চেষ্টা করেছে আমি তাকে ধরেই ছাড়বো। ভাবছে ফটিককে মেরে দেওয়ার পর সে হয়তো বেঁচে গেছে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। এর পেছনে যারা যারা আছে তাদেরকে আমি ধরবো এবং নিজে হাতে শাস্তি দান করব। এটাই আমার লাস্ট কথা যুবরাজ। অন্যদিকে পরের দিন সকালবেলায় যুবরানী এবং যুবরাজ মল্লপুর গ্রাম থেকে নাটোরে যাত্রা করার সময় গ্রামবাসীরা তাদেরকে তাই জানাতে এসছে এবং যুবরানী বলে যে আমি একবার যেই স্থানে ফটিকের মৃতদেহ পড়েছিল সেখানে আমি যাব এবং গ্রামবাসীদেরকে আমি আমার প্রণাম জানিয়ে গ্রাম থেকে বিদায় নেব। অন্যদিকে গ্রামবাসীদেরকে প্রণাম জানিয়ে ভবানী সেই স্থানে যায় যে স্থানে ফটিকের মৃতদেহ পড়েছিল এবং গ্রামবাসীরা যুবরাজকে প্রণাম জানায় যে যুবরাজ আবার আমাদের গ্রামে আসবে। অন্যদিকে ভবানী সেই স্থানে আসে এবং সেখানে দেখতে পায় একটা মূল্যবান গলার হার। আর এই হার কার হতে পারে? এই মল্লপুর গ্রামের মানুষের তো হতে পারে না এত দামি হার। তখনই সে দাসীকে বলে, এই হার কাকে পরতে দেখেছেন বলতে পারবেন? তখন দাসী বলে ওঠে, আমি কুমারদেরকে নিজে হাতে মানুষ করেছি। যুবরাজ নীলকান্তমণির হার পরে আর ছোট যুবরাজ প্রসাদ সবুজের রঙের হার পরে, পান্নার হার। এই হার তার, আর কারো নয়। তখন ভবানী চমকে উঠে বলে, এটা প্রসাদ ঠাকুরপোর হার? আর এই হার এখানে কিভাবে আসে? এই স্থানে তো ফটিকের মৃতদেহ পাওয়া গেছে। এটা কোনোভাবেই কি কাকতালীয় ঘটনা? তখন ভবানীর যুবরাজের সেই কথাটা মনে পড়ে যে সব সময় সন্দেহের তীর প্রসাদ ঠাকুরপোর দিকেই এগিয়ে যাচ্ছে এবং যুবরানী বলে ওঠে যে এই হার যদি প্রসাদ ঠাকুরপোর না হয় সেটা তো তোমার ভুল হচ্ছে না তো দাসী? তখন দাসী বলে, না, এটা আমার কখনোই ভুল হচ্ছে না। এই কথা শুনে যুবরানী অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্য দিক থেকে যুবরাজ বলে যে চলো যুবরানী, এবার আমাদের নাটোরের উদ্দেশ্যে বেরোতে হবে। অন্যদিকে প্রসাদ তার সেই মূল্যবান হারটা তার মায়ের বোনের কাছে খোঁজ করে এবং মা বোন বলে যে এই হারটা তুই কোথায় হারিয়েছিস? কালকে বনে গিয়েছিলিস, তোর বাবা মশাই যেখানে পাঠিয়েছিল সেইখানে তুই তো হারটা ফেলে আসিসনিস, তোর হারটা হারিয়ে যায়নি। সেই হার যদি ওখান থেকে পাওয়া যায় তাহলে সন্দেহের তীর তোর দিকেই এগোবে, আর এই সন্দেহের তীর তোর দেখে এগোলে রঘুরাজা তোকে অনেক বড় শাস্তি দেবে। অন্যদিকে ভবানী বাড়ি ফিরে এসে ভাবে যে ছোট যুবরাজ প্রসাদ ঠাকুরপোর যদি এই হার হয় তাহলে অনেক বড় বিপদ। আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা